This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রভাত, টিভি9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে যে খবর আসছে আমাদের কাছে, ধৃত জঙ্গির ভোটার তালিকায় নাম বাতিলের জটিলতা তৈরি হয়েছে। জানুয়ারি মাসের খসড়া ভোটার তালিকায় নাম বাদ যাচ্ছে না সাদ রাডির। ধৃত বাংলাদেশি জঙ্গির নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য কমিশনের ফর্ম 7 জমা পড়ে 12 ডিসেম্বর। দেশ জুড়ে 12 নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করে বিশেষ সংক্ষিপ্ত কর্মসূচি শুরু হয়। আমরা অবশ্যই আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলে ডিটেলে জানার চেষ্টা করব এই জটিলতার কারণটা কি। কৌশিক এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। কৌশিক, কি সমস্যাটা হয়েছে, মানে মূলত কোন জায়গায় সমস্যা? দেখো, যে সমস্যাটা হয়েছে 12 নভেম্বর পর্যন্ত সেই যে খসড়া তালিকা প্রকাশ হয় তার যে নাম সংযুক্তিকরণ এবং বিভিন্ন ভুলভ্রান্তি থাকলে তার ঠিক করার জন্য যে ব্যবস্থা রয়েছে এবং 12 ডিসেম্বরের মধ্যে প্রকাশিত হয়ে যায় এবং সেই যে নামের তালিকা সেই নামের তালিকা প্রকাশিত হবে জানুয়ারির 6 তারিখ। কিন্তু যে সময়ের মধ্যে যে খসড়া তালিকা সেটি কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। সেই জটিলতার কারণে কিন্তু যে ভোটার লিস্ট আবার খসড়া তালিকা প্রকাশিত হবে সেই তালিকায় সাদ রাডির নাম থাকবে, এমনটাই জেলা প্রশাসন সূত্রের খবর। কারণ যে সময়ের মধ্যে নাম দেওয়া চলছে সেই সময়ের মধ্যে কিন্তু তার আরও আগে করতে হতো এই নাম তালিকার কাজ, কিন্তু হঠাৎ করে যে পরিস্থিতিতে হয়েছে সেখানে ভোটের খসড়া তালিকা ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে এবং সেটি প্রকাশের সময় এসেছে এবং জানুয়ারির যে 6 তারিখ নাগাদ যে প্রকাশ হবে সেখানে সাদ রাডির নাম থাকবে। তবে যেটা জানা যাচ্ছে মার্চ মাসে যে পুনরায় আবার যখন ভোটার তালিকা যখন প্রকাশ হবে সেই সময় নাম বাদ যাবে সাদ রাডির। অতএব এখনো পর্যন্ত কিন্তু একটা যে নথির জটিলতা এবং যে পুরনো নিয়ম সেই নিয়ম খসড়া তালিকা যেহেতু তৈরি হয়ে গেছে সেই জায়গা থেকে এখনো পর্যন্ত সাদ রাডির নাম বাদ যাওয়ার একেবারে, মানে কৌশিক এটা বোঝা যাচ্ছে যে নিয়মের জটিলতার কারণেই আপাতত নাম বাদ যাচ্ছে না। তবে বেশ খানিকক্ষণ মানে কিছু দিন অন্তত পক্ষে অপেক্ষা তো করতেই হবে। ধন্যবাদ তোমায়। পরে খবরে আসি। জঙ্গি অনুপ্রবেশ আবহে দিলীপ ঘোষের বিস্ফোরক দাবি ঘিরে বিতর্ক। কি বললেন দিলীপ ঘোষ? পশ্চিমবঙ্গের অবস্থা কাশ্মীরের থেকেও খারাপ তোপ দিলীপের, শুনবো। বিশ্বের সমস্ত মুসলিম মৌলবাদী আতঙ্কবাদী সংগঠন হয় নিজেদের নামে এখানে মলিকুল খুলেছে, নাহলে এর একটা আলাদা বাংলার নাম দিয়ে আলাদা তাদের ব্রাঞ্চ খুলে এখানে রিক্রুটমেন্টও করছে, ট্রেনিংও করছে এবং নাশকতাও করছে এবং এইখান থেকে সারা ভারতবর্ষে এটা ছড়িয়ে যাচ্ছে। সেজন্য আজকে পশ্চিমবঙ্গটা কাশ্মীরের মতো অবস্থা, কাশ্মীরের চেয়ে খারাপ অবস্থা। কাশ্মীর তো শুধরে গেছে, পশ্চিমবঙ্গ কী করে শুধরাবে, এই প্রশ্নের সামনে আজকে আমরা দাঁড়িয়ে আছি। এর আগেও আমরা বলতে শুনেছি বিজেপি নেতাদের, একবার নয় একাধিকবার এই বক্তব্য তারা সামনে রেখেছেন। বিশেষ করে এর আগে আমরা শুভেন্দু অধিকারীকে দেখেছিলাম বলতে, আর এবার দিলীপ ঘোষকে আমরা শুনছি। জঙ্গি অনুপ্রবেশের আবহ, একের পর এক জঙ্গি ধরা পড়ছে, সীমান্তে কড়া নিরাপত্তা, এরকম একটা সময় দাঁড়িয়ে দিলীপ ঘোষের বিস্ফোরক দাবি, যেখানে দিলীপ ঘোষ বলছেন পশ্চিমবঙ্গের অবস্থা কাশ্মীরের থেকেও খারাপ। এবং এর আগে শুধুমাত্র কাশ্মীর নয়, আমরা এর আগে অনেকবার বিজেপি নেতাদের পাকিস্তানের সঙ্গে তুলনা করতে দেখেছি পশ্চিমবঙ্গকে, আর এবার দিলীপ ঘোষ বললেন কাশ্মীরের থেকে অবস্থা খারাপ। কংগ্রেস কি মনে করছে জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছি সৌম্য আইচ রায়ের সঙ্গে। আপনাকে টিভি9 বাংলায় স্বাগত জানাবো। দিলীপ ঘোষ বলছেন যে বাংলার অবস্থা কাশ্মীরের থেকেও খারাপ, কি বলবেন আপনি? দেখুন, দিলীপ বাবু বলছেন যে কথাটা, সে কথাটা কার্যত আমরা মানছি, সত্যি কথা। কাশ্মীরের থেকে খারাপ বলবো কি বলবো না জানি না, কিন্তু কাশ্মীরেও তো বহু ঘটনা ঘটে। ঘটনাটা ভারতবর্ষের মধ্যে ঘটলেই খারাপ, সেটা কাশ্মীর হোক আর বাংলা হোক। আসলে এরা ক্ষুদ্র রাজনীতি করতে চাইছেন, যেমন দিলীপ বাবু তেমন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের পারফোরেটেড বর্ডার 2000 স্কোয়ার কিলোমিটার প্রায়, সেই জায়গাটায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গটাকে ট্রানজিট ক্যাম্প হিসেবে ব্যবহার করছে, ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে উগ্রপন্থীরা। তো ঘুমোচ্ছে পশ্চিমবঙ্গের সরকার, ঘুমোচ্ছে পশ্চিমবঙ্গের ইন্টেলিজেন্স, সমানভাবে দিল্লির ইন্টেলিজেন্সও ঘুমাচ্ছে। তাদের যৌথ ইন্টেলিজেন্স হচ্ছে কিনা আমরা জানি না। এই পশ্চিমবঙ্গে এত জঙ্গিরা এখানে নিরাপদ আশ্রয় থাকে, তাদের কাগজপত্র তৈরি করে দেওয়া হয় কাঞ্চন মূল্যের বিনিময়ে তৃণমূলের ছোট নিচু তলার নেতারা, পঞ্চায়েত প্রধানরা। তো আজকে দেশের সুরক্ষা নিয়ে, দেশের সার্বভৌমত্ব নিয়ে ভয়ঙ্কর প্রশ্নের মুখে পড়েছে। তাতে কি ক্ষুদ্র রাজনীতি মানায়? তুতু ম্যায়? এটা না করে এই সরকার সর্বতভাবে সাহায্য করা উচিত সেন্ট্রাল ইন্টেলিজেন্সকে। সেন্ট্রাল ইন্টেলিজেন্সের উচিত লড়াই করে একসঙ্গে সবাই মিলে এই বিপদ থেকে রক্ষা করেন, ভয়ঙ্কর বিপদের দিকে যাবে।
খাগড়াগড় কাণ্ডের পরে ঘুম ভেঙেছে প্রশাসনের? ভাঙেনি। বুঝতে পারলাম, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা সৌম্য আইচ রায় কংগ্রেস নেতার সঙ্গে কথা বলছিলাম। আপনাদেরকে আমরা আরো একবার শোনাবো ঠিক কি বলেছেন দিলীপ ঘোষ। বিশ্বের সমস্ত মুসলিম মৌলবাদী আতঙ্কবাদী সংগঠন হয় নিজেদের নামে এখানে মলিকুল খুলেছে, নাহলে এর একটা আলাদা বাংলার নাম দিয়ে আলাদা তাদের ব্রাঞ্চ খুলে এখানে রিক্রুটমেন্টও করছে, ট্রেনিংও করছে এবং নাশকতাও করছে, এবং এইখান থেকে সারা ভারতবর্ষে এটা ছড়িয়ে যাচ্ছে। সেজন্য আজকে পশ্চিমবঙ্গটা কাশ্মীরের মতো অবস্থা, কাশ্মীরের চেয়ে খারাপ অবস্থা। কাশ্মীর তো শুধরে গেছে, পশ্চিমবঙ্গ কী করে শুধরাবে, এই প্রশ্নের সামনে আজকে আমরা দাঁড়িয়ে আছি। আমরা এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করেছি আইনজীবী এবং সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। আপনাকে TV9 বাংলায় স্বাগত জানাচ্ছি। দিলীপ ঘোষ বলছেন বাংলার অবস্থা কাশ্মীরের চেয়েও খারাপ, কাশ্মীর শুধরে যাচ্ছে কিন্তু বাংলা কবে শুধরবে? আপনি কি ভাবেন? দিলীপ ঘোষ এবং ওর নেতা সকলের তো মাথা খারাপ। ওদের কেন্দ্রীয় নেতা যেসব কথাবার্তা বলছে মাথা খারাপ প্রকাশ লক্ষ্য পাওয়া যাচ্ছে। যেমন অমিত শাহ আম্বেদকরকে নিয়ে যা বলেছেন, মোদী অর্থনীতি নিয়ে যা বলছেন, এসব পাগলের প্রলাপ। তো তাদেরই একটা অনুগামী দল পশ্চিমবঙ্গে, যাদের মূল লক্ষ্য হচ্ছে ধর্মীয় বিভাজন তৈরি করা, তারা তাই পশ্চিমবঙ্গকে কাশ্মীরের সঙ্গে তুলনা করছে। এর জন্য দায়ী অবশ্য মমতা, তিনি এদের তোল্লা দিয়েছেন। পশ্চিমবঙ্গের পরিস্থিতি অত খারাপ নয় যেটা দিলীপ বাবুরা চাইছে। অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমরা কথা বললাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে এবং তিনি বললেন যে পশ্চিমবঙ্গের অবস্থা এতটাও খারাপ নয় যেখানে দিলীপ ঘোষ কাশ্মীরের সঙ্গে তুলনা করলেন বাংলার। আর এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবর, বাংলাদেশের নাগরিককে আশ্রয় দেওয়ার অভিযোগে লালগোলায় গ্রেফতার এক যুবক। লালগোলার চাটাইডুবি থেকে রহিম শেখকে গ্রেফতার করেছে পুলিশ। 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ সূত্রে খবর, গত রবিবার রাতে লালগোলার ধনার মোড় থেকে শওকত শেখ নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে পুলিশ। শওকতের পাতানো দাদা রহিম। পুলিশের কাছে শওকতের দাবি, রহিমের বোনকে সেও বিয়ে করেছে, যদিও পুলিশকে বৈধ কোনো নথি সে দেখাতে পারে। ত্রাসের বাংলাদেশে গভীর রাতে সচিবালয় আগুন, মধ্যরাত 2:52 ঢাকার সেগুনবাগিচায় সচিবালয় 7 নম্বর ভবনে আগুন দেখা যায়। কি অবস্থা এখন আমরা সেটা জানার চেষ্টা করব। সুমন আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সুমন, দেখো, প্রথমে তোমাকে বলে দিই আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে, তবে ঢাকার বাংলাদেশ সরকারের যে প্রধান সচিবালয় সেগুনবাগিচায় অবস্থিত, সেখানকার 7 নম্বর ভবনে ভয়াবহ আগুন লেগে গেছে এবং সেই আগুনের ফলে ওখানকার একাধিক দপ্তরের সমস্ত নথি পুড়ে ছাড়খাড় হয়ে গেছে। ওখানকার যারা স্থানীয় প্রশাসন রয়েছেন এবং সরকারে থাকা উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনি আশঙ্কা করছেন নাশকতার ফলে এই আগুন লাগানো হয়েছে এবং তারা বলছেন আমাদের ব্যর্থ করবার এই ষড়যন্ত্রে যারাই জড়িত থাকবে তাদের আমরা বিন্দুমাত্র ছেড়ে দেব না। কিন্তু আগুন লেগে প্রচুর ক্ষতি হয়ে গিয়েছে এবং একজন দমকল কর্মী যিনি আগুন নেভাতে এসেছেন তিনি মারাও গিয়েছেন। যেভাবে গোটা বাংলাদেশ জুড়ে অরাজকতা চলছে, সেখানে সচিবালয় আগুন কিন্তু আরেকটা এক্সাম্পল হয়ে থাকবে। বাংলাদেশের সচিবালয় 7 নম্বর ভবন সম্পূর্ণ পুরো ছাড়খাড় হয়ে গিয়েছে। লিমা, ধন্যবাদ। সুমন, মুখে ভারত বিদ্বেষ ছড়ালেও বাণিজ্য বন্ধ করার উপায় নেই ইউনূস সরকারের। চালের আকাল। হাসিনা সরকারের পতনের পর প্রথমবার ভারত থেকে চাল আমদানি করল বাংলাদেশের ইউনূস সরকার। প্রায় 25,000 টন চাল পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে। বন্দর সূত্রে খবর, MV টানিস ড্রিম নামের জাহাজে 24,690 টন চাল আমদানি করা হয়েছে। ওপারের খাদ্য বিভাগ সূত্রে জানা যাচ্ছে সরকারি উদ্যোগে প্রতিযোগিতামূলক দরপত্রে চাল কেনার প্রক্রিয়া চলছে। আর এই প্রক্রিয়ার অংশ হিসেবেই ইউনূস সরকার জামানার ভারত থেকে প্রথমবার চাল গেল ওপারে। পর্যায়ক্রমে আরও চাল যাওয়ার কথা। বাংলাদেশে বগুড়া কারাগারে বন্দী প্রাক্তন MP রাগেবুল গুরুতর অসুস্থ, হার্ট অ্যাটাক হয়েছে দাবি কারা কর্তৃপক্ষের। ভর্তি করা হয়েছে ঢাকার হাসপাতালে। গত 11 নভেম্বর থেকে 9 ডিসেম্বর পর্যন্ত 29 দিনে বগুড়া কারাগারে বন্দী থাকা 4 আওয়ামী লীগ নেতা হার্ট অ্যাটাকে মারা যান বলে খবর। এবার আরও এক নেতার হার্ট অ্যাটাক। একই কারাগারে পরপর আওয়ামী লীগ নেতার হৃদরোগ। আচ্ছা, সন্দেহজনক কিছু কি?